হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে নিউ ইয়র্কে ব্রেকিং নিউজ, নিউ ইয়র্কে প্রচণ্ড তুষারপাত সৃষ্টি হয়েছে, তুষার ঝড়, এবং এই ঝড়ের আগামীকাল সকাল পর্যন্ত এই ঝড় চলবে এবং এতে প্রায় 20 থেকে 25 ইঞ্চি পর্যন্ত তুষার ঝড় হতে পারে। সো আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। নিউ ইয়র্ক সিটিতে পাবলিক স্কুলে স্নো ডে ঘোষণা করা হয়েছে, বন্ধ স্কুল থাকবে, কালকে স্কুলগুলো হবে না। কালকে অফিস আদালত অনেক কিছু সীমিত পর্যায়ে চলবে। টিএলসি অফিস থাকবে বন্ধ। 3000 ফ্লাইট বাতিল করা হয়েছে। আপনার নিউ ইয়র্ক নিউ জার্সি শুধু 16,000, নিউ ইয়র্ক নিউ জার্সি যে বিভিন্ন এয়ারপোর্টে 1600 ফ্লাইট বাতিল করা হয়েছে। সমস্ত যুক্তরাষ্ট্রে আগে বলেছে 3000 ফ্লাইট। লং আইল্যান্ড এরিয়ায় প্রায় 20 থেকে 28 ইঞ্চি পর্যন্ত স্নো হতে পারে। এবং রাতে কোনো যদি বিশেষ প্রয়োজন না হয় তাহলে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ বা আপনার পরামর্শ দেওয়া হয়েছে। এবং কালকেও আপনাদের খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাই হোক, এই হচ্ছে আজকের বিষয়। আজকে আরেকটা বিষয় আমরা বাংলাদেশ বিষয়ে যেটা আলোচনা করব তা হচ্ছে যে বাংলাদেশে প্রফেসর ইউনূস সাহেব বিদায় নিয়েছেন, বাট ওনার যে বিদায়ের যে একটি বিষয় এই বিষয়টিকে আমরা কীভাবে নিই? আমরা যখন যে কোনো মানুষ যখন কাজ করে তাকে বিদায় দেওয়া হয়, ওনাকে বিদায় দেওয়া হলো কিভাবে, এই বিষয়টি পর্যবেক্ষকরা কীভাবে দেখছেন, এই বিষয়টি আলোচনা করব। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি আজকে আমরা আলোচনা করতে চাই তা হচ্ছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার আমাদের অনেকের সাথেই আলোচনা করে জানা যায় যে ডাক্তার তাকে বলেছেন তার ফ্যাটি লিভার সমস্যা আছে। বাট হোয়াট ইজ ফ্যাটি লিভার? ফ্যাটি লিভার কেন হয়? এই ফ্যাটি লিভার যদি হয় আপনি জানেন না, এর লক্ষণ কি এবং এর চিকিৎসা কী, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন ডক্টর বি এম আতিকুজ্জামান, অনেকদিন পরে তিনি আমাদের সাথে যুক্ত হবেন। আমাদের সাথে থাকবেন জনাব ইব্রাহিম চৌধুরী খুকন, ডক্টর শওকত আলী, এবং সাথে আছেন নাজমুল হাসান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। যাচ্ছি নাজমুল হাসান আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রবিবার, ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। সেই ফেব্রুয়ারি 22 আজকে মহা দুর্যোগের দিন নিউ ইয়র্কে, ব্লিজার্ডের অপেক্ষায়। এখন থেকে ব্লিজার্ড, কিছু সকাল থেকেই হালকা হালকা তুষারপাত, এখন ব্লিজার্ডের অপেক্ষায়। এবং বলা হচ্ছে যে সাম্প্রতিককালে এটা তো বিপর্যক অবস্থা নিউ ইয়র্ক আর কখনো চোখে পড়েনি নিউ ইয়র্কের। বলা হচ্ছে সর্বশেষ যে ওয়ার্নিংটি আমরা পেয়েছি সেটি হচ্ছে যে পুরো ইস্ট কোস্ট অর্থাৎ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সীমান্তের বেশ কয়েকটি স্টেট এই ব্লিজার্ডের আওতায় চলে এসেছে ইতিমধ্যেই। এবং এবং সবচেয়ে বেশি এই মুহূর্তে ব্লিজার্ডের কেন্দ্র মনে হচ্ছে নিউ ইয়র্ক সিটি। এবং সেই নিউ ইয়র্ক সিটিতেই বেশ জরুরি অবস্থা ঘোষণা করেছে। গতকালই আপনাদের আমরা জানিয়েছিলাম নিউ ইয়র্ক স্টেটে জরুরি অবস্থা, পার্শ্ববর্তী কয়েকটি স্টেটও জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে ব্লিজার্ডের যে সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, তাকে বলা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড, বস্টন এবং উপকূলীয় এলাকাগুলোতে বেশ তীব্র তুষার ঝড়ের আশঙ্কা রয়েছে। নিউ জার্সি, কানেকটিকাট, ডেলাওয়্যার, ম্যারিল্যান্ড, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসেরও এলাকা এই ব্লিজার্ডের আওতায় ইতিমধ্যেই চলে এসেছে। স্টেট অফ ইমার্জেন্সির কথা আমরা বলেছি, সেটি নিউ জার্সিতেও জারি করা হয়েছে। ডেলাওয়্যার, রোড আইল্যান্ড, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক সিটির, নিউ ইয়র্ক স্টেটের প্রায় সকল এলাকা, কিছু এলাকা অবশ্যই এখনো বাদ রয়েছে এবং সেখানে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এই ব্লিজার্ড মোকাবেলার জন্য। নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি জরুরি অবস্থা ঘোষণা করেছে নিউ ইয়র্ক শহরে, এবং ট্রাভেল ব্যান অর্থাৎ 9টার পর থেকে রাস্তাঘাটে কোনো জরুরি গাড়ি ছাড়া কোনো গাড়িকে চলাচল করতে দেওয়া হবে না রাত 9টার পর থেকে কাল দুপুর 12টা পর্যন্ত। 9টা থেকে, আজ রাত 9টা থেকে কাল দুপুর 12টা পর্যন্ত নিউ ইয়র্ক শহরের রাস্তাঘাটে কোনো সাধারণ মানুষের ব্যবহার্য গাড়ি ব্যবহার করা যাবে না। আর শুধু জরুরি ভিত্তিতে যে সমস্ত গাড়িগুলো ব্যবহার করার অনুমতি রয়েছে সেগুলি ব্যবহার করতে পারবে। স্যানিটেশন ট্রাক, ফায়ার ডিপার্টমেন্টের গাড়ি, পুলিশ ডিপার্টমেন্ট এবং সাংবাদিকদের গাড়িও ব্যবহার করা যাবে। তবে নিউ ইয়র্ক সিটিতে আগামীকাল কোনো স্কুল নেই এবং কোনো রিমোট ক্লাসও অনুষ্ঠিত হবে না আগামীকাল, যেহেতু স্কুলগুলো বন্ধ থাকবে। স্কুলগুলো প্রবেশ করা সম্ভব হবে না বলেই আশঙ্কা করা হচ্ছে এবং সেই জন্য রিমোট ক্লাসও রাখা হয়নি আগামীকালকের জন্য।
এ পর্যন্ত সকাল 10টা পর্যন্ত যে খবরটি আমরা পেয়েছি ফ্লাইট বাতিলের ব্যাপারে, JFK বিমানবন্দর থেকে 276টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তার মধ্যে বিদেশি কয়েকটি এয়ারলাইন্স কাতার এবং এমিরেটস এবং কুয়েতের কথা আমরা শুনেছি বাতিল করা হয়েছে। লাগুয়ারিয়া থেকে বাতিল করা হয়েছে 236টি ফ্লাইট এবং নিউ জার্সি এয়ারপোর্ট থেকে বাতিল করা হয়েছে 187টি ফ্লাইট। এটি সকাল 10টা পর্যন্ত। এরপরও আরো আপডেট হয়তো বা থাকতে পারে। আহ, তবে নিউ ইয়র্ক সিটি সাবওয়ে চলাচল করবে আগামীকাল। এখন থেকে ওভারগ্রাউন্ড সাবওয়ে, এটা নির্ভর করে আবহাওয়ার উপরে। যদি তীব্র তুষারপাতের ফলে ওভারগ্রাউন্ড যেগুলো সাবওয়ে আছে সেগুলো হয়তোবা বন্ধ থাকতে পারে। তবে আপাতত 1 ঘন্টার স্কেডিউল রেখে সাবওয়ে চলাচল করছে বলে। তবে যদি তুষারপাতের তীব্রতা বাড়তে থাকে তাহলে সাবওয়ে সার্ভিসও সেই অনুযায়ী পরিবর্তন করা হবে বলে MTA কর্তৃপক্ষ জানিয়েছে। তবে আগামী কাল ছুটির দিনের যে স্কেডিউল অনুযায়ী সাবওয়ে চলে, অর্থাৎ শনি এবং রবিবার, আগামীকাল সোমবার থাকা সত্ত্বেও সেটি শনি ও রবিবারের স্কেডিউল অনুযায়ী চলবে। এবং সেখানে ঘন্টা ভিত্তিতে সাবওয়ে চলাচল করা হবে। প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট প্রকাশ করা হবে এবং যারা সাবওয়ে আপডেট যেতে চান তারা MTA অ্যাপসে গেলেই জানতে পারবেন সর্বশেষ সাবওয়ে চলাচলের পরিস্থিতি সম্পর্কে। এই হচ্ছে সর্বশেষ। এবং তুষারপাতের কথা বলা হচ্ছে নিউ ইয়র্ক সিটি এলাকায় 10 থেকে 12 ইঞ্চি পর্যন্ত তুষার জমতে পারে। নিউ ইয়র্ক সিটি বাইরে লং আইল্যান্ড এলাকায় 10 থেকে 19 ইঞ্চি পর্যন্ত জমতে পারে। তবে আবহাওয়ার কথাটা নিশ্চিত করে বলা মুশকিল, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আবহাওয়ার গতি এবং দিক, বাতাসের গতি এবং দিকের পরিবর্তনের উপর নির্ভর করছে তুষারপাতের জমার পরিস্থিতি। তবে এখনো পর্যন্ত যে আশঙ্কা বলা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে 10 থেকে 12 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে আগামীকাল দুপুর পর্যন্ত। এবং নিউ ইয়র্ক সিটির বাইরে লং আইল্যান্ড এলাকাগুলোতে 10 থেকে 19 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে, জমতে পারে, এটাই বলা হচ্ছে। এ হচ্ছে আবহাওয়া সম্পর্কিত সর্বশেষ তথ্য। একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে সিটি প্রশাসনের পক্ষ থেকে এবং পর্যাপ্ত পরিমাণ স্যানিটেশন ট্রাকও মোতায়েন করা হয়েছে বলা হচ্ছে। তবে ভলান্টিয়ার সেবার জন্য যে আবেদনপত্র গ্রহণ করার ওয়েবসাইটটি চালু করা হয়েছিল সেখানে খুব একটা সাড়া পড়েনি এখনো পর্যন্ত। যদিও গতকাল কম্পট্রোলার মার্ক লিভাইন জানিয়েছিলেন যে যারা স্নো তুষার সরাতে আগ্রহী তাদেরকে ভলান্টিয়ার ভিত্তিতে চাকরির সুযোগ করে দেওয়া হচ্ছে এবং সেটি একটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। কিন্তু সেই ওয়েবসাইটে তেমন একটা আবেদন জমা পড়েনি আজ বিকেল পর্যন্ত। এবং এই নিয়ে নিউ ইয়র্ক সিটি প্রশাসন, বিশেষ করে মেয়র মামদানি প্রশাসন এবং স্যানিটেশন ডিপার্টমেন্টের মধ্যে একটি স্নায়ুযুদ্ধ অব্যাহত রয়েছে যে কিভাবে এই কার্যক্রমটি পরিচালনা করা হবে। এ হচ্ছে সর্বশেষ নিউ ইয়র্ক সিটির আবহাওয়া এবং ব্লিজার্ড সম্পর্কিত তথ্য। এরপরে আমরা আসি আজকে কাল রাত 1:30টার দিকে ট্রাম্পের বাসভবনে ঢুকতে যাওয়া যুবককে গুলি করে হত্যা করেছে সিক্রেট সার্ভিস। নিরাপত্তা বলয় ভেঙে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ম্যারি-লাগোর বাসভবনে ঢুকতে যাওয়া যুবককে গুলি করে হত্যা করেছে সিক্রেট সার্ভিস। শনিবার অর্থাৎ কাল রাত 1:30টার দিকে, অর্থাৎ রবিবার রাত 1:30টার দিকে এই ঘটনা ঘটে ফ্লোরিডার পাম বিচ ট্রাম্পের মারে-লাগোতে বাসভবনের সামনে এই ঘটনা ঘটে। সিক্রেট সার্ভিস যে তথ্য জানাচ্ছে তাতে দেখা যায় যে বাসভবনের উত্তর প্রবেশ পথের কাছে এক ব্যক্তিকে দেখা যায়, তার কাছে শটগানের মতো একটি অস্ত্র ও একটি জ্বালানির পাত্র ছিল বলে মনে করা হচ্ছিল। সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে পাম বিচ কাউন্টি শেরিফ দপ্তরের একজন কর্মকর্তা ওই ব্যক্তির মুখোমুখি হন। সেখানে মুখোমুখি অবস্থার মধ্যেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলেও কর্মকর্তারা জানান। ধারণা করা হচ্ছে নিহত অনুপ্রবেশকারী বয়স 20-এর কোঠায়। তবে নিহতের নাম পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। যদিও এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতেই অবস্থান করছেন। পাম বিচ কাউন্টির শেরিফ বিন ব্র্যাডশ বলেন, নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান যে একজন শ্বেতাঙ্গ ব্যক্তি জ্বালানির পাত্র ও একটি শটগান হাতে দাঁড়িয়ে আছেন এবং তখনই তারা নিরাপত্তা কর্মী তাকে এইসব হাত থেকে নামানোর নির্দেশ দেন। এ সময় তিনি জ্বালানির পাত্রটি ফেলে দিল শটগানটি গুলি ছোড়ার উপযোগী অবস্থায় তুলে ধরেন। তখনই তাকে গুলি করা হয় এবং এরপরই নিরাপত্তা কর্মী অস্ত্র ব্যবহার করে তাকে নিষ্ক্রিয় করেন এবং পরবর্তীতে সে মৃত্যুবরণ করে। আপনারা জানেন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্ক
যে নির্দেশনামা জারি করেছিলেন সেটিকে অবৈধ এবং নাকচ করে দিয়েছেন। এর ফলে এই শুল্ক বাতিলের সুপ্রিম কোর্টের রায় ব্যাপক চটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিচারপতিদের ব্যক্তিগত আক্রমণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিষয়টি এখন বেশ আলোচনার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের 6 বিচারপতির উপর চটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এর আগে তার আরোপিত পাল্টা বিশ্বব্যাপী শুল্ক অবৈধ ঘোষণা করে রায় দেওয়ায় এই বিচারপতিদের অস্বাভাবিকভাবে আচরণ, ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সুপ্রিম কোর্টের রায় ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা হিসেবে যদিও বিবেচনা করছেন অর্থনীতিবিদরা। গত 20 ফেব্রুয়ারি শুক্রবার এই রায়কে অত্যন্ত হতাশাজনক বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। এবং এই রায় ঘোষণার কয়েক ঘন্টার পর বিচারপতিদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ মত দেওয়া ওই বিচারপতিদের চরমভাবে লজ্জিত হওয়া উচিত। সঠিক কাজটি করার মতো সাহস তাদের নেই, এই 6 বিচারপতির নেই, সেটি প্রেসিডেন্ট ট্রাম্প বলতে চেয়েছেন। ট্রাম্পের এই আক্রমণ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের উপর নজিরবিহীন আঘাত হিসাবেও দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের 6 জন বিচারপতির বিরুদ্ধে এই নজিরবিহীন আক্রমণ এবং এটিকে আঘাত হিসাবেই দেখা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প সাধারণত রাজনৈতিক রীতিনীতির তোয়াক্কাই করেন না, সাধারণ রীতিনীতির তোয়াক্কাই করেন না। বিরোধীদের জনসমক্ষে তুলোধনা করার জন্য তার বেশ ব্যাপক খ্যাতিও রয়েছে। তবে আদালতের উপর ট্রাম্পের এমন আক্রমণ ছিল নজিরবিহীন। সুপ্রিম কোর্টের রায়ের কয়েক ঘন্টা পর হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, আদালতের নির্দিষ্ট কিছু সদস্যের উপর আমি হতাশ। আমাদের দেশের জন্য সঠিক কাজটি করার সাহস না থাকায় তাদের প্রতি আমি একেবারেই হতাশ। প্রেসিডেন্টের ঢালাওভাবে শুল্ক আরোপের কোনো সহজাত ক্ষমতা নেই। সুপ্রিম কোর্টের আদালতের এমন পর্যবেক্ষণের উপর ট্রাম্প কোনো রাগঢাক না রেখেই আক্রমণ করতে শুরু করেন। প্রায় 45 মিনিটের এই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, শুল্ক আরোপ অব্যাহত রাখতে তিনি বিকল্প পথ খুঁজে বের করবেন এবং বের করেছেনও তিনি। 15% হারে গড়পড়তায় শুল্ক আরোপ করেছেন কংগ্রেসের অপর একটি বিধি অনুযায়ী, পাশ করা বিধি অনুযায়ী। তবে সেক্ষেত্রে দেখা যায় যে তিনি 150 দিনের বেশি এবং 15%-এর বেশি শুল্ক আরোপ করতে পারছেন না। পুরো সময়টাই ট্রাম্প বিচারপতিদের সাংবাদিক সম্মেলনের পুরো সময়টাই তিনি বিচারপতিদের আক্রমণের কাজেই ব্যবহার করেন, যাতে স্পষ্ট বোঝা যায় যে এর রায়কে তিনি ব্যক্তিগত অপমান হিসেবেই নিয়েছেন। আক্রমণের ক্ষেত্রে রিপাবলিকান বা ডেমোক্র্যাট মনোনীত বিচারপতিদের মধ্যে কোনো পার্থক্য প্রেসিডেন্ট ট্রাম্প করেননি। শুল্ক বাতিলের পক্ষে রায় দেওয়া 6 বিচারপতি 3 জন ডেমোক্র্যাট প্রেসিডেন্টের মাধ্যমে ইনফ্যাক্ট, এবং অন্য 3 জন রিপাবলিকান প্রেসিডেন্টের মাধ্যমে নিযুক্ত হয়েছিলেন সুপ্রিম কোর্টে। সংখ্যাগরিষ্ঠের পক্ষে রায় রাখা প্রধান বিচারপতি জন রবার্টস, যিনি সংখ্যাগরিষ্ঠের মতামত লিখেছেন, তিনি জন রবার্টস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কর্তৃক মনোনীত হয়েছিলেন, এবং অন্য 2 বিচারপতি নীল গরসিচ এবং আমি কনি ব্যারেট প্রেসিডেন্ট ট্রাম্পের হাতেই তারা প্রথম মেয়াদে নিযুক্ত হয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে সুপ্রিম কোর্টেই তারা নিযুক্তি পেয়েছিলেন এবং এই 3 জনকেই ট্রাম্প ছাড় দেননি কোনোভাবে। 6 জন বিচারপতির মধ্যে 3 জন ডেমোক্রেট প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত এবং বাকি 3 জনের মধ্যে 2 জন প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক মনোনীত এবং একজন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কর্তৃক মনোনীত। 6 বিচারপতির কড়া সমালোচনা করলো অপর 3 বিচারপতি ক্লারেন্স থমাস, স্যামুয়েল অ্যালিটো ও ব্রেট কাভানো এর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, কারণ তারা প্রেসিডেন্ট ট্রাম্পের এই শুল্ক আরোপের নীতিতে সমর্থন দিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘের পাল্টা ব্যবস্থা হিসেবে একটি বোর্ড অফ পিস গঠনের প্রক্রিয়া শুরু করেছেন বলে অনেকে ধারণা করছেন যদিও, এবং 50টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে গত বৃহস্পতিবার তিনি এর প্রথম বৈঠকটিও করেন এবং সেই বৈঠকেই তিনি ইরানের সম্ভাব্য আক্রমণের দিক নির্দেশনাগুলো বর্ণনা করেছিলেন। কিন্তু সেই বোর্ড অফ পিসকেই প্রেসিডেন্ট এতটাই পছন্দ করছেন যে তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেই বোর্ড অফ পিসের তহবিলে প্রায় $10 বিলিয়ন ঘোষণা দিয়েছেন, যদিও কংগ্রেস এখনো এক পেনিও অনুমোদন দেয়নি সেই $10 বিলিয়ন মধ্যে, যেটি প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন বোর্ড অফ পিসকে তিনি অনুদান হিসেবে দেবেন। কিন্তু এবং তিনি এই বোর্ড অফ পিসের আজীবন চেয়ারম্যান থাকার কথাও ঘোষণা করেছেন এবং এর মধ্যে এই বোর্ড অফ পিসের মূল কাজটি যেটি বর্ণনা করা হচ্ছে সেটি হচ্ছে গাজাকে একটি সমুদ্র সৈকতের
রিসোর্ট হিসেবে নির্মাণ করার পরিকল্পনা এবং সেখানে বিশাল আকৃতির আকাশচুম্বী ভবন নির্মাণ এবং নতুন একটি নগর গঠন করার পরিকল্পনার কথা ইতিমধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন সেই বোর্ড অফ পিসের মাধ্যমে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প $10 বিলিয়ন অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন বোর্ড অফ পিসকে, কিন্তু যুক্তরাষ্ট্র জাতিসংঘের কাছে দেওয়া প্রদত্ত জাতিসংঘের যে চাঁদা যুক্তরাষ্ট্রের উপর ধার্য করা হয়েছিল $4 বিলিয়ন, সেটি এখনো পরিশোধ করেনি। এবং জাতিসংঘের মহাসচিব গুতেরেস জানিয়েছেন যে সদস্য দেশগুলি যদি তাদের চাঁদা পরিশোধ না করে তাহলে জাতিসংঘের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কানাডিয়ানরা বিপুলভাবে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের উপরে এবং তারা একটি জনমত জরিপে জানিয়েছে যে 50%-এরও বেশি কানাডিয়ান নাগরিকরা মনে করেন যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র হচ্ছে তাদের দেশের জন্য সবচেয়ে বিপদের চিহ্ন এবং সেই বিপদ তারা যুক্তরাষ্ট্র থেকেই বেশি আশঙ্কা করছেন। এই ধরনের মতামতের সংখ্যা 50% ছাড়িয়ে গেছে কানাডিয়ানদের মধ্যে ইতিমধ্যেই। যদিও এই দুই দেশ কিছুদিন আগেও অত্যন্ত পরম বন্ধু হিসাবে পাশাপাশি অবস্থান করছিল, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডে দুই দেশের মধ্যে ব্যাপক দূরত্বের সৃষ্টি হয় এবং কানাডিয়ানদের মধ্যে ক্ষোভ দিনে দিনে বাড়তে থাকে এবং সেই ক্ষোভ এখন তাদের নিরাপত্তার বিষয়ে স্পর্শ করেছে এবং যুক্তরাষ্ট্রকেই তারা সবচেয়ে বেশি নিরাপত্তা জন্য হুমকি বলে মনে করছে। 50%-এরও বেশি কানাডিয়ান নাগরিক। নিউ ইয়র্কে যারা স্ন্যাপস সাপ্লিমেন্টাল নিউট্রিশনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের আওতায়, যেটিকে ফুড স্ট্যাম্প হিসেবে বিবেচনা করা হয়, সেই ফুড স্ট্যাম্প গ্রহণ করতে যাচ্ছেন 1 মার্চ থেকে তাদের বিধিমালায় পরিবর্তন করতে হচ্ছে এবং বাধ্যতামূলকভাবে 18 থেকে 64 বছর বয়সের মধ্যে যারা ফুড স্ট্যাম্পের সহযোগিতা গ্রহণ করবেন তাদের অবশ্যই কাজে যাবার কাজের প্রমাণ দাখিল করতে হবে লিখিতভাবে এবং 18 থেকে 64 বছর বয়সকে তারা মাসে 80 ঘন্টা পর্যন্ত তাদের কাজ কিংবা স্বেচ্ছাশ্রম দেওয়ার ডকুমেন্টেড অর্থাৎ লিখিত প্রমাণপত্র দাখিল করতে হবে যদি তাদের স্ন্যাপ সহযোগিতা অব্যাহত রাখতে হয়। তবে কিছুটা ব্যতিক্রম আছে, যারা অসুস্থ এবং যারা কেয়ার গিভার রয়েছেন তাদের এই 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 চাকুরির শর্তটি পূরণ না করলেও চলবে, তবে সেক্ষেত্রে তাদের সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে হবে। তবে যারা এই বিষয়ে আরো বেশি জানতে আগ্রহী তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যেন নিকটস্থ সোশ্যাল সিকিউরিটি অফিস কিংবা হিউম্যান সিটির যে মানব সেবামূলক প্রতিষ্ঠানগুলোর অফিস আদালত রয়েছে সেখানে তারা যোগাযোগ করতে পারেন। স্ন্যাপ বেনিফিটের ব্যাপারে আরো কি কি বিধিমালা নতুন করে আরোপ করা হচ্ছে 1 মার্চ থেকে তার ব্যাপারে অবহিত হওয়ার জন্য। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে আপাতত এখানেই শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, অনেকদিন পরে আমরা আজকে আমাদের সাথে সংযুক্ত করতে পেরেছি ডক্টর বি.এম. আতিকুজ্জামান, যিনি এই অনুষ্ঠানের অন্যতম একজন প্রাণপুরুষ। আজকে তাকে আমরা পেয়েছি। ডক্টর আতিকুজ্জামান, আপনাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ তাহের ভাই এবং আজকে প্যানেলিস্ট বিশেষ করে নাজমুল ভাই এবং ইব্রাহিম চৌধুরী ভাইকে এখানে দেখতে পেরে। ইব্রাহিম ভাই, ইউ আর সাচ এ উইটি ম্যান। তো আমি আজকে যে সম্পর্কে বলবো সেটি হলো ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার কিংবা চর্বিযুক্ত লিভার, এটা কিন্তু একটা নীরব অথচ একটা গুরুতর সমস্যা। আমাদের লিভার কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ বলি এটাকে আমরা। এটি কেবল খাবারে যে হজমে সাহায্য করে তা না, এটা আমাদের শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ দূর করে, আমাদের শক্তি সঞ্চয় করে এবং নানা ধরনের হরমোন এবং প্রোটিন তৈরি করে। যখন লিভারের কোষে বা সেলে অতিরিক্ত চর্বি জমা হয় তখন আমরা তাকে বলি ফ্যাটি লিভার। সাধারণত লিভারে 5 ভাগের বেশি চর্বি জমলে তাকে আমরা বলি ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার কেন হয়? ফ্যাটি লিভার প্রধানত 2 কারণে। একটা হলো আমরা বলি যে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, তার মানে অ্যালকোহল জনিত ফ্যাটি লিভার, যেটা অ্যালকোহল খাওয়ার কারণে হয়। আর একটা হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটা নিয়ে আসলে আজকে আমরা কথা বলছি, কারণ অ্যালকোহল জনিত কারণে যাদের ফ্যাটি লিভার হয় তাহলে তো আমরা বুঝতেই পারছি সেটা অ্যালকোহলের জন্য হচ্ছে, অতএব তাদেরকে অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে। কিন্তু আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যেটা আমরা
স্বাভাবিকভাবে সবাই বলি ফ্যাটি লিভার আর কি। তো বিশেষ করে আমাদের উপমহাদেশে এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এটা অত্যন্ত বেশি, এবং এর একটা অন্যতম প্রধান কারণ হলো জেনেটিক্স। ধরে নিতে হবে যে আমাদের বংশ পরস্পরে যে জিনিসগুলো সংক্রামিত হয়, কিন্তু তাছাড়াও অন্যান্য যে কারণগুলো আছে সেটা হলো অতিরিক্ত ওজন কিংবা স্থূলতা, কিংবা ডায়াবেটিস, কিংবা উচ্চ রক্তপাত, কিংবা রক্তে কোলেস্টেরল কিংবা ট্রাইগ্লিসারাইড যদি কারো বেশি থাকে, কেউ যদি অনিয়মিত জীবনযাপন করেন, যেটা তাহের ভাই প্রায় বলেন, যদি ঠিক মতো না ঘুমান, ঘুমানোর উপকারিতা, ফাস্ট ফুড এবং প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়া, এগেইন এটাও তাহের ভাইয়ের খুব ফেভারিট সাবজেক্ট। তাহের ভাই মেডিটেরেনিয়ান খাবার খুব পছন্দ করেন, এবং শারীরিক পরিশ্রমের অভাব। তো ফ্যাটি লিভারের লক্ষণ কি? সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ফ্যাটি লিভারের কিন্তু কোনো লক্ষণ নেই। এজন্য আমরা একে বলি যে সাইলেন্ট কিলার, নীরব রোগ, নীরব হত্যাকারী। তো কখনো কখনো রোগীরা বলতে পারেন যে আমার পেটের ডান পাশের উপরের দিকে আমি একটু অসুস্থ ফিল করছি, কিংবা অনেক সময় বলে যে আমি দুর্বল মানে বোধ করছি, অনেক সময় বলেন যে আমি খুব সহজে ক্লান্ত হয়ে যাচ্ছি। এগুলো সাধারণত ফ্যাটি লিভার ডিজিজের পেশেন্টদের কাছ থেকে আমরা শুনি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা ধরা পড়ে সেটা হলো, একটা রোগী যখন পেটে কোনো আলট্রাসোনোগ্রাম করতে যায় তখন এটা ধরা পড়ে। ধরেন কোনো কারণে করতে গেছে, পেটে ব্যথা হয়েছে, করতে গেছে ডাক্তারের কাছে, অথবা কোনো কারণে লিভার টেস্ট করেছে, সেখানে লিভার ফাংশন টেস্ট বেশি এসেছে, এবং তখন ডাক্তার পাঠিয়েছে সোনোগ্রাম করতে, তখন ধরা পড়লো যে তার ফ্যাটি লিভার। এখন কেন এটা বিপজ্জনক? অনেকেই মনে করেন যে ফ্যাটি লিভার তো কোনো ব্যাপার না। আসলে আজকে থেকে 10 বছর আগে আমরাও ফ্যাটি লিভারটাকে অত গুরুত্ব সহকারে দেখতাম না, কিন্তু ব্যাপারটা কিন্তু এত সহজ না। এই মুহূর্তে ফ্যাটি লিভার কিন্তু সারা বিশ্বব্যাপী লিভার সিরোসিস এবং লিভার টিউমারের প্রধান কারণ, এবং লিভার ট্রান্সপ্লান্টেশনের প্রধান কারণ, এবং সেজন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সারা বিশ্বে লিভার ট্রান্সপ্লান্ট বাড়ছে, ফ্যাটি লিভার বাড়ছে, লিভার সিরোসিস বাড়ছে। তো যখন ফ্যাটি লিভার প্রথমে হয়, এটা শুধুমাত্র কেবলমাত্র চর্বি জমা থাকার পর্যায়ে থাকে, কিন্তু তারপরে শুরু হয় ইনফ্লামেশন বা প্রদাহ, যেটাকে আমরা বলি স্টিয়াটোহেপাটাইটিস মেডিকেল টার্মে। এরপরে ধীরে ধীরে এই প্রদাহটা আস্তে আস্তে করে স্কার টিস্যু তৈরি করে, এবং এই স্কার টিস্যু যখন তৈরি হয় সেটাকে আমরা বলি ফাইব্রোসিস। এবং এই ফাইব্রোসিসটা যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন আমরা এটাকে বলি লিভার সিরোসিস। এবং লিভার সিরোসিস থেকে অনেক সময়, অবশ্যই লিভার সিরোসিস একটা মারাত্মক রোগ, তারপরে যেটা হয় লিভার ক্যান্সার। তো ফ্যাটি লিভার থাকা মানেই যে আপনার লিভার সিরোসিস হবে কিংবা ক্যান্সার হবে তা কিন্তু না। অধিকাংশ ফ্যাটি লিভার ওই ক্ষেত্রে যায় না, কিন্তু একটা বড় একটা অংশ চলে যায়। এবং এই ফ্যাটি লিভার থাকা মানে আরো কয়েকটা জিনিস। ফ্যাটি লিভার এক ধরনের মেটাবলিক কন্ডিশন। যাদের ফ্যাটি লিভার আছে তাদের কিন্তু ভবিষ্যতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকিও কিন্তু বেড়ে যায়, কারণ এটা পার্ট অফ দ্য মেটাবলিক সিনড্রোম আমরা বলি। তো এটাকে কিভাবে নির্ণয় করা যায়? যাদের ফ্যাটি লিভার সোনোগ্রামে ধরা পড়ে তারা আমাদের কাছে আসলে আমরা রক্ত পরীক্ষা করি। অনেক সময় লিভার ফাংশন টেস্ট বেশি হয়। যখন কারো সোনোগ্রাম করি তখন আমরা একটা অ্যাডভান্স সোনোগ্রাম করি, যেটাকে আমরা বলি ফাইব্রোস্ক্যান। এবং ফাইব্রোস্ক্যানটা খুব সহজ, সোনোগ্রামের মতন সামান্য একটা টেস্ট, যেটা দিয়ে আমরা ধরতে পারি যে আপনার পেটে লিভারে কতটুকু প্রদাহ আছে, বা ইনফ্লামেশন আছে, বা কতটুকু ফাইব্রোসিস আছে। জি। আপনার সিরোসিস থাকলেও কিন্তু আমরা ধরে ফেলতে পারি। তো এটা করা খুব সহজ, এবং এই স্ক্যানিংটা এখন যে কোনো জায়গায় সোনোগ্রাম করে সেখানে আছে। তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি ফ্যাটি লিভারের জন্য? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো, এই রোগের মূল চিকিৎসা কিন্তু কোনো ওষুধ না, এটা শুধুমাত্র জীবনযাত্রার পরিবর্তন করে আপনারা করতে পারেন। যদি আমি প্রথম কথা বলি সেটা হলো ওজন কমানো। ওজন কমানো আপনার শরীরের 7 থেকে 10% ওজন যদি আপনি কমাতে পারেন, তাহলে কিন্তু আপনার লিভারের চর্বি এবং ইনফ্লামেশন বা প্রদাহ দুটোটাই অনেকটা কমে যাবে। আমার অনেক রোগীর স্টেজ 3 প্রদাহ ছিল, তারা ওজন কমিয়েছেন 8 ভাগ, দেখা গেছে যে তার স্টেজ 2 হয়ে গেছে। অনেকের ফাইব্রোসিস ছিল স্টেজ 3, ওজন কমিয়েছেন 10 ভাগ, সেটা কমে F2 হয়ে গেছে। সো এটা পরীক্ষিত সত্য। আরেকটা জিনিস হলো নিয়মিত ব্যায়াম করা। সপ্তাহে অন্তত 5 দিন আপনি যদি শুধুমাত্র আধা ঘন্টা থেকে 45 মিনিট হাঁটেন,
বা হালকা ব্যায়াম করেন, আপনি কিন্তু ঘরে বসে করতে পারেন, তাহলে কিন্তু সেটা আপনাকে বিরাট সাহায্য করবে। আরেকটা জিনিস হলো খাদ্যাভ্যাস পরিবর্তন, এবং এটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ভাজা পোড়া কিংবা ফাস্ট ফুড কমানো, প্রক্রিয়াজাত খাবার কমানো, কোমল পানীয় কিংবা অতিরিক্ত চিনিওয়ালা ড্রিঙ্কস বা জুস এগুলো কমানো, বেশি করে শাকসবজি, কালারফুল শাকসবজি, ফল কিংবা আঁশযুক্ত খাবার খাওয়া। যেমন আপনি রুটির বদলে খেতে পারেন হোল হুইট ব্রেড, পরিমিত পরিমাণে কার্বোহাইড্রেট কিংবা ভাত, এটা একটা বিরাট জিনিস, কার্বোহাইড্রেট লোডটা কমাতে হবে। কার্বোহাইড্রেট খাবেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটা আমরা বললাম যে আঁশযুক্ত কার্বোহাইড্রেট। আর যাদের ডায়াবেটিস আছে, যাদের হাই ব্লাড প্রেশার আছে, যাদের হাই কোলেস্টেরল আছে, তাদের কিন্তু এগুলো যদি আপনারা কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু ফ্যাটি লিভারের উন্নতি হবে। তবে কাদের ফ্যাটি লিভার পরীক্ষা করা দরকার? যাদের ডায়াবেটিস আছে, যাদের ওজন বেশি আছে, যাদের কোলেস্টেরল বেশি আছে, যাদের পরিবারে লিভার রোগ আছে। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন এই 4টা ক্লাস, যাদের ডায়াবেটিস আছে, যাদের ওজন বেশি আছে, যাদের কোলেস্টেরল আছে, এবং যাদের পরিবারে লিভার রোগ আছে, এরা এই ডাক্তারের কাছে যেয়ে আপনারা পরীক্ষা করাতে পারেন ফ্যাটি লিভারের জন্য। তো এই যে কথাগুলো বললাম, এর মধ্যে থেকে যদি আমি বলি যে গুরুত্বপূর্ণ বার্তা কি, গুরুত্বপূর্ণ বার্তা হলো যে ফ্যাটি লিভার একটা প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য একটা রোগ। সমস্যা হলো যে আমরা এটাকে গুরুত্ব দিই না। আজকে থেকে যদি আমরা সচেতন হই, আমরা যদি সুষম খাবার খাই, আমরা যদি নিয়মিত হাঁটি, আমাদের ওজনটাকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখি, তাহলে শুধু লিভার না, আপনার পুরো শরীরই কিন্তু সুস্থ থাকবে। ফ্যাটি লিভার ছোট বিষয় নয়, মনে রাখবেন এটি একটি ছোট বিষয় নয়, এটি ভবিষ্যতের বড় একটি জটিলতার পূর্বাভাস হতে পারে। এই জন্য ভয়ের কোনো কারণ নেই, তবে সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি নিজে সচেতন হন, পরিবারকে সচেতন করুন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং সুস্থ জীবনযাপন করুন। থ্যাংক ইউ সো মাচ আতিক ভাই, উই গট এন আইডিয়া। বাট আপনি কি বলতে পারেন যে আমাদের যে ফুডের যে নেচার অথবা আমাদের ফুডের যে কালচার, মানে বাংলাদেশি সাউথ এশিয়ান ফুডের যে কালচার, এই কালচারে কোন জিনিসটা আমাদের অ্যাভয়েড করা উচিত, কোন বিষয়টি অ্যাভয়েড করা উচিত টু অ্যাভয়েড দ্যাট কাইন্ড অফ ফ্যাটি কালচার? ফ্যাটি মানে ফ্যাটি কালচারের কথা বলেন, আসলে এটা তো আমাদের কালচারের অংশ। আমাদের খাবার কিন্তু কার্বোহাইড্রেট বেসড, মানে আমরা প্রচুর কার্বোহাইড্রেট খাই, এবং কার্বোহাইড্রেট ছাড়া আমাদের খাবার সম্ভব না। মানে বলে যে পেট ভরে ভাত খাও। হ্যাঁ, এখন আমাদের কিছু জিনিস পরিবর্তন করা সম্ভব, খুব সহজে সম্ভব। জি, মানে একটা হলো যে খাবার আপনি যেটা খাবেন, শ্বেতসার বা কার্বোহাইড্রেট খাবার যেটা খাবেন, সেটা খাবেন এমনটা যেটা খুব সহজে পরিপাক না হয়ে যায়। সাদা জিনিস যেগুলো, সাদা চাল, সাদা আটা, সাদা আলু, এগুলো অ্যাভয়েড করবেন। সাদা চিনি অ্যাভয়েড করবেন। চা খাবেন, চেষ্টা করবেন যদি চিনিটা না দিতে পারেন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি সাদা ভাত খাবেন না, ভাতের পরিমাণ কমিয়ে দেবেন, এবং আপনি সেদ্ধ চাল খাবেন বা লাল চাল খাবেন। আপনি সাদা রুটি খাবেন না, রুটি বেশি খাবেন না। আপনি রুটি খেতে চান, খান, একটা ছোট রুটি খান, এবং সেটা হবে যে রুটিতে বেশি ফাইবার থাকে, তাই না? জি জি। আপনি জাস্ট সাদা আটার রুটি খাবেন না। আর তারপর একইভাবে আপনি যদি সবজিটা বেশি খান, সবজিতে কিন্তু কার্বোহাইড্রেট আছে, সবজি দিয়ে যদি আমরা পেট ভরতে পারি বেশি করে, দ্যাট ইজ গুড ফর আস, কারণ সবজিটা হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমার সারা জীবনের অভ্যাস ছিল সকালে রুটি খাওয়া, ভাজি করে, খুব তেল দিয়ে ভাজি করা খাবার হবে। আমি সেটা পরিবর্তন করে এখন যেটা করেছি সেটা হলো হোল হুইট ব্রেড খাই আমি। হোল হুইট ব্রেড, যেটা হোল হুইট যে কোনো দোকানে গেলে পাবেন। আমি হামাস যেটাকে বলে, যেটা হামাসের স্প্রেড দেই আমি, আর বাটার দেই না। এবং আমি ডিম সিদ্ধ করি, আমি ডিম ভাজি না, কারণ ডিম ভাজলে তোর মধ্যে তেল যায়, তাই না, লবণ যায়। আমি ওটা অ্যাভয়েড করি। আমি ডিম সিদ্ধ করি এবং ডিম স্লাইস করি। রাতের বেলায় ডিম সিদ্ধ করে রেখে দিই, সকালে জাস্ট স্লাইস করে ওর উপরে দিয়ে দেই। ব্রেডের উপরে হামাস থাকে। আরেকটা ইন্টারেস্টিং খাবার আমি তিউনিসিয়াতে যে দেখেছিলাম এবং তারপর থেকে কিনি, ওটা হলো ওটা আপনার এই টমেটো এবং মরিচ দিয়ে ওরা একটা খুব সুন্দর স্প্রেড করে তিউনিসিয়াতে। এটা যে কোনো দোকানে পাওয়া যায় আমেরিকাতে, আসলে বিশেষ করে মেডিটেরেনিয়ান দোকানে। তো আমি ওটা খাই।
তো ওটা দিয়ে স্প্রেড করি, স্প্রেডটা দিয়ে তার উপরে আমি ওই ডিমগুলো দিয়ে দিই। বিশ্বাস করেন ফ্যান্টাস্টিক ব্রেকফাস্ট হয়। এবং আমি যখন ফ্রুটের কথা বলি, ফ্রুট আমি প্রেফার করি বাঙ্গি জাতীয় খাদ্য, মানে যেগুলো সাবস্টেন্স বড় মনে হয় কিন্তু কমপ্লেক্স সুগার বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে। যেমন ধরেন বাঙ্গি জাতীয় যে কোনো জিনিস খেতে পারেন। এখন আপনি যদি আমের সিজনে একটা বড় আম খেয়ে ফেলেন তাহলে কিন্তু মুসিবত। একটা আমের একটা স্লাইস খান, একটা স্লাইস, ছোট্ট একটা স্লাইস ধরেন 1/3 খান, তার সাথে একটু বাঙ্গি খেলেন যদি খাওয়ার ইচ্ছা থাকে। সকালে আমি আগে খুব কলা খেতাম, এখনো খাই কিন্তু অর্ধেকটা খাই, কারণ কলাতে অনেক সুগার আছে, খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়, কিন্তু এসেনশিয়াল খাবার। সো আমরা আমাদের খাবারই যদি খাবারটা তৈরি করাটা একটু পরিবর্তন করতে পারি। যেমন ধরেন আমি আপনাকে বলি, রোজার সময় আমরা কি খাই? বেগুনি খাই, পেঁয়াজু খাই, তাই না? বেগুনি পেঁয়াজুর যে কন্টেন্ট সেগুলো কিন্তু খুব ভালো। বেগুনের কন্টেন্ট হলো বেগুন, পেঁয়াজুর কন্টেন্ট হলো ডাল, তাই তো? কিন্তু এই ডালটা আমরা যদি স্যুপ করে খেতে পারতাম, যেটা টার্কিশরা খায়, মেডিটেরিয়ান এরিয়াতে খায়, লেন্টিল স্যুপ বলে। ডালটার সাথে একটু মশলা দিয়ে দেয়, একটু আদা দিয়ে দেয়, একটু রসুন দিয়ে দেয়, পাতলা ডাল যেটাকে বলি আর কি, ওইটাই তো। হ্যাঁ, তো ওই ডালটা যদি আপনি ঘন করে খান, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু ওই যে আমরা যেটা করি, ভাজি করি, তার মধ্যে অনেক তেল চলে যায়, লবণ যায়, তো ওইটা আমাদেরকে ক্যালোরি বেশি দিয়ে দেয়। আপনি চিন্তা করতে পারবেন না, আপনি যদি এক বাটি ডালের স্যুপ খান মজা করে, ধর হালিমের মতন করে তৈরি করলেন, কিন্তু আপনি ওই ঘিটা দিলেন না। হালিমের মধ্যে তো ঘি দেয়, ঘিটা দিলেন না, আর তার সাথে যদি 2 টুকরো মাংসও দেয়, ওই এক বাটি দিয়ে যদি আপনি মানে হালিমের মধ্যে থেকে যদি আপনি তেলটা কমাতে পারেন, চর্বিটা কমাতে পারেন, এক বাটি হালিম যদি খান, দ্যাট ইজ দ্য পারফেক্ট বিগিনিং অফ দ্য ইফতার। তার সাথে কিছু ফ্রুট খেতে পারেন। সো আমি বলবো যে বেগুনিটা না খেয়ে আপনি বেগুন ভর্তা খান, যেটাকে মিডল ইস্টার্ন লোকরা কি বলে, বাবা গানুজ বলে। ওরা ওই বেগুনটাকে খুব সুন্দর করে আমাদের মতন মিহি করে বানিয়ে ফেলে, বাবা গানুজ। সো বাবা গানুজ আপনি খেতে পারেন, ওটা স্প্রেড হিসাবেও খাওয়া যায়। তো আমার কথা হলো যে আমাদের খাবারটা আমরা যেটা খাই সেটাই খেতে পারি, কিন্তু সেটাকে যদি আমরা একটু অন্যভাবে খাই তাহলে মনে হয় একটা খুব ইম্পর্টেন্ট চেঞ্জ হবে। আর আপনি বলেছিলেন আপনি একটা খাবারের শো করবেন, হেলদি খাবার। আপনি একজন ভালো শেফ নিয়ে একটা অনুষ্ঠান করতে চেয়েছিলেন। জি, এটা প্ল্যান আছে, একটু শীত কমুক, তারপরে আমরা ডেফিনেটলি আমরা একটা উদ্যোগ নেব। ডক্টর, এবং যখন আপনি অনুষ্ঠানটা করবেন আমি থাকবো। জি, আপনাকে নিয়ে আসবো আমরা, ইব্রাহিম ভাই জানে আমি খাবার খুব পছন্দ করি, ইব্রাহিম ভাইয়ের মতো। জি, হ্যাঁ, আমি ফেসবুকে আমি প্রায় মানে আতিক ভাইয়ের খাবার দেখতে চেষ্টা করি যে কি কি খাচ্ছে, কিন্তু আমার সমস্যা হলো, আমাদের একটা সমস্যা হয়ে গেছে আমার আবু তাহের সাহেবের। আমাদের লোকজন দাওয়াত দেওয়ার সময় তো আর আমাদের কাছ থেকে মেনু নেয় না, কি খাবো। আমরা যাই, গিয়ে দেখি এখানে দুনিয়ার সব খাদ্য। তো প্রায় জিহ্বার সাথে বাস্তবতার যে লড়াই, এই লড়াইয়ে প্রায় হেরে যায়। আপনার এই হেরে যাওয়াটা যে স্বাস্থ্যের জন্য ভালো না, এটা বুঝি। এবং আমাদের মানে আতিকুজ্জামান ভাই, এটা খুবই জরুরি। আমরা যদি সময়ে সময়ে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, আমাদের ফুড কালচার, এটার যে পরিবর্তন, আমাদের তেল ভাজি নির্ভর, এই যে রোজা মাসে আমাদের যত রসনা তৃপ্তির যত আয়োজন, কোনোটাই খুব ভালো স্বাস্থ্যসম্মত না। এবং আমরা এখন এই বিশেষ করে পশ্চিমা দেশে থাকার কারণে এই যে লিভার ফ্যাট, এই কথাগুলো আগে তো শুনতামই না। এবং এই গত কয়েক বছর থেকে ডাক্তারের কাছে যাওয়ার কাজ পরেই এগুলো নিয়ে খালি এই মানে এই ডাক্তারের এই জ্বালাতন, বুঝেন। ডাক্তার তো খুশি মনে মনে যে এই লোকটা দীর্ঘদিন আমার কাছে আসবে। আপনারা তো আর যাতে মানে এই কথাগুলো যদি আমাকে আজকে থেকে 20 বছর আগে দেওয়া হয়তো আমি সতর্ক থাকতাম। কিন্তু ডাক্তার বা চিকিৎসা বিজ্ঞান চায় যে আপনি অসুখ হয়ে আমার কাছে আসেন, তারপরে বলা হবে যখন আর রিপেয়ারের অযোগ্য, আপনাকে আসতেই হবে বারবার। মানে আমার মানে আমি রিগ্রেট ফিল করি, এই তথ্যগুলো যদি আমরা আরো আগে জানতাম, আগে থেকে সতর্ক হতাম, তাইলে আমাদের এখন মানে অনেকটাই এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে যেতে হতো না। ধন্যবাদ। আমাদের কথাগুলো যারা শুনতেছেন, আমি মনে করি এটা খুবই জরুরি। আমাদের কাছে তখন তথ্যগুলো এত অবহেলিত ছিল না, আমাদের চিকিৎসকরাও মানে ততটা হয়তো জানতেন বা জানাও আমাদেরকে দিতেন না। সেই তর্কে আর আজকে যাচ্ছি না, কিন্তু আমরা আতিক ভাইয়ের কথা শুনে আমাদের খাবার নিয়ন্ত্রণ করবো। আমি মনে করি এটা আজকে রোজার দিনে আতিক ভাই যে কথাগুলো বলেছেন, এটা তো আসলে আবহমান, যে
কিন্তু আমরা ফলো করি না জিনিসটা, যে এই যে আমরা ছোটবেলা থেকে শুনেছি আপনি বুট খাবেন, বলা হতো যে কাঁচা বুট খান। ইফতারের সময় কাঁচা বুট যারা খায় সবাই মনে করে ইটস হেলদি, বাট সবাই জাপ দেয় কোনটার উপর, যেটা বুনা করা হয়েছে যে কিন্তু বুট তাই যেটা, আমাদের right? সমস্যা হয়েছে কি, মানে যখন এই বললেন ভালো জিনিসও খাইলাম তো, যেমন আজকে আমি ওই কাঁচা বুটও খাবো, আবার আগে যেগুলো খাইতাম সেগুলোও খাবো। জি। মানে সুতরাং আমার পরিমাণ নিয়ন্ত্রণ করতে না পারলে, এই আতিক ভাইয়ের কথা শুনলে, মানে এই যে আজকে আমার সুন্দর করে বললো না যে কি একটা স্প্রে করতে হবে, এবার আমি এটা কালকে খুঁজবো, এটা খুঁজে গিয়ে আমি এটা মানে যোগ করব, কিন্তু আমি যে আজকে যেটা খাচ্ছি এটাকে নাকি কমাইলাম না, আমি আবার আমার বেলা এটা প্রায় ঘটে, আগে যেগুলো আছে তার সাথে আবার একটা সুন্দর না, জিনিসের আজকে গল্প যদি শুনলাম। আজকে এই বিষয়টা একটু আলোচনা করি। আমার মনে হয় আতিক ভাই আছেন, আমরা তো অনেক বিষয় আলোচনা করি, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হিউম্যান লাইফ। এই আমাদের কালচারের মধ্যে আরেকটা ব্যাপার হলো যে, আমার কাছে যেটা মনে হয় আতিক ভাই, উনি তো বলছে লোভ সামলাতে পারে না, বাট আমি যে কোনো জায়গায় যখন যাই খেতে, আমি গিয়ে কিন্তু চুজ করি আমার একটা বা দুইটা আইটেম, বাকি যত আইটেম থাকে আমি খুব একটা নেবো না আপনার। সো আপনি মনে করেন যে আমাদের যে কালচার, এই কালচার হলো যে একটা বাড়িতে যখন আপনি দাওয়াত খেতে যাবেন তখন পক্ষে 14-15টা আইটেম আপনার করা হয়, রাইট? এখন একজন লোক যদি 1 চামচ করে নেয় 14 আইটেম, 14 চামচ খাবার তার পেটে যাচ্ছে, এবং এই 14 চামচের সাথে সে যদি 14 চামচ ভাত 14 লুকমা আপনার মুখে নেয়, তাহলে আপনি 28 লুকমা, রাইট? আপনি একজন লোকের, আপনি চিন্তা করেন পেটের অবস্থা কি হবে তার। সো আমার কাছে মনে হয় যে একটা হলো বিলাসিতা, এটা আমাদের দেশে এখন অনেক লোক দারিদ্র্যের মধ্যে বসবাস করে, আমাদের তাদের ব্যাপারটাও চিন্তায় রাখতে হবে। এটা সওয়াবেরও কাজ আমি মনে করি, আমাদের প্রফেটের যে আদর্শ, সেই আদর্শেরও কাজ। আর একটা হচ্ছে যে এটা স্বাস্থ্যকর আপনার, যে আপনি একজন লোকের দাওয়াত দিচ্ছেন, আপনি 3টা আইটেম করেন, 20টা আইটেম 15টা আইটেম করে পুরা টেবিলের মধ্যে আপনার মানে পুরা টেবিল, এবং ওনারা ওই ফেসবুকে সবগুলো ছবি তুলে আপনার এইগুলো ছবিতে পোস্ট করার মধ্যে আরেকটা, এটা আমার কাছে খুবই আপত্তিকর মনে হয় যে আপনি যে 20টা আইটেমের ছবি তুলে ফেসবুকে দিলেন, পৃথিবীর বহু মানুষ আছে অভুক্ত যারা অর্ধাহারে থাকে, যে এই যে আপনি যেগুলো ছবি দিয়েছেন এগুলো বছরে একবার সে খেতে পারে না, তার মনে কি আসবে? সো যদিও অনেকে হয়তো আমার সাথে একমত হবে না, আমি মনে করি না একমত হওয়া উচিত, একমত নাও হতে পারেন, বাট যে আমার ফিলিংটা আমি এক্সপ্রেস করলাম যে এই কালচারটা আমরা অ্যাভয়েড করতে পারি। আমাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, যেমন ধরেন আমি এক জায়গায় দাওয়াত খেতে গেলাম, একটা মাছ রান্না করা হয়েছে, একটা বেজি আর একটা ডাল। সো আমি আমার খাবার ঠিক হবে এবং এটা হেলদি, কিন্তু যখন 20টার আইটেম হবে বা 15টা আপনার আইটেম, তখন যিনি দাওয়াত দিয়েছেন তাকে খুশি করার জন্য 15টা আইটেম আমাকে নিতে হবে, অ্যান্ড দ্যাটস মেক আপনার এটাই স্বাস্থ্যের জন্য আমাদের ক্ষতির কারণ ইব্রাহিম ভাই হয়ে যে কথা বলেছে, ইব্রাহিম ভাই কথাটা 100% রাইট, এবং আপনিও যেটা বললেন যে আমাদের কিন্তু সামাজিকতা কিন্তু একটা বিরাট সমস্যা, এবং আমাদের যে বিধি রয়েছে সকালে, আপনি কাউকে ডাকছেন, আপনাকে অনেকগুলো আইটেম করতে হবে, হ্যাঁ, যদি আমরা পারি না অনেকগুলো আইটেম করে ফেলি, এটা একটা জিনিস। আরেকটা জিনিস, যখন আমরা ওই পার্টির খাবার করি, সেগুলো সবকিছুতেই কিন্তু আমরা চাই তেল যাবে বেশি, মশলা যাবে বেশি, ভাজা পোড়া যাবে বেশি, দ্যাটস কালচারাল। আরেকটা জিনিস যেটা আপনাদের জন্য এবং আমরা যারা বাইরে থাকি, আমাদের খুব কমন জিনিস হলো কি, আমরা উইকেন্ডে একটা ম্যান্ডেটরি দাওয়াত থাকে, আপনারা সাংবাদিক, আপনাদেরকে একটা না হয়তো 3-4টা জায়গায় যেতে হয়, বা আরো বেশি জায়গায় প্রতিদিন যেতে হয় আপনার, এভরি ডে। হ্যাঁ, এবং যেখানেই যায় আপনাদেরকে সবাই সমাদর করে, মানে আপনাদেরকে তো সমাদর করবেই, তো করে সমাদর করার কি উপায়টা কি, সেটা ভালো করে খাওয়াবে, এবং না করাও খুব ডিফিকাল্ট। অনেকে বাঙালিদের কালচারে না খাবার না করতে আবার যদি আপনি কেউ না বানায়, তাহলে আবার যে দাওয়াত খেতে বলছে, সারা আমাকে দাওয়াত দিয়ে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, যে আমাকে দাওয়াত দিল, দাওয়াত দিয়ে মাত্র 2 আইটেম। এই জন্য এই যে উইকলি ম্যান্ডেটরি দাওয়াত, এটাকে আমি আরেকটা কথা বলি, WMD, এটা হলো উইপেন অফ ম্যাস ডিস্ট্রাকশন। কেমন? উইপেন অফ ম্যাস ডিস্ট্রাকশন ইজ এ উইকেন্ড ম্যান্ডেটরি দাওয়াত। সো আমাদের ভিউয়ার যারা আছেন, আমরা আসলে এই ব্যাপারগুলো ফান করার জন্য বলছি না, ইটস ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের সবার জন্য। আমরা নিজেরা বয়সে আমরা এটা অবজার্ভ করতে পারি, কিন্তু এটার এফেক্টটা গিয়ে কিন্তু বয়স যখন বাড়তে থাকে, দেন ইউ উইল ফিল দ্য এফেক্ট অফ দিস। সো প্রথম থেকে যদি সতর্ক থাকি আমরা,
দেন আমাদের পারিবারিক জীবনে ওই প্র্যাকটিস গুলা কমানো উচিত। আমাদের দেশে শুনেন, আমাদের দেশ থেকে আমরা অনেকগুলো ক্যারি করে নিয়ে আসছি। আমাদের দেশের কাজের লোক ছিল, যখন একটা মধ্যবিত্ত পরিবারে কাউকে দাওয়াত করলে এটা একটা আয়োজন ছিল যে আমরা এই নানান বিষয়, মুরগি রান্নবো, মাছ রান্না করব, একটা ভাজি করব, মানে এখানে তারপরে ওই কালচারকে আমরা ধরে রাখার চেষ্টা করে দেখা যায় যে কোনো দাওয়াতেই গেলে মানে ওই বাসায় 8টা-10টা আইটেম, এর মধ্যে তারপরে একটা মিষ্টি থাকবে, এগুলা মানে একটা ভর্তা থাকবে, ক্রিম দিয়ে বানানো হয় যে ফ্রুট কাস্টার্ড, যেটা রাইট, So, এটা হ্যাঁ, আমার সবচেয়ে এগুলা- লোভনীয় খাবার, কিন্তু এটা তো চিন্তা এখন করতে এগুলা হবে যে এগুলা how many এগুলো calories আমাদের you are কালচারে, absorbing. আমাদের সামাজিকতার অংশ হয়ে গেছে, এবং এটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের শুধু সচেতনতাই নয়, আমাদের একটা কমিটমেন্ট থাকতে হবে যে দিস ইজ দ্য হেলদি লাইফ উই হ্যাভ টু প্র্যাকটিস, এবং এটা আমাদের সচেতনতা, সামাজিকতা সবকিছুর মধ্যে নিয়ে আসা, এবং আস্তে আস্তে হবে আতিক ভাই, এবং এটা যদি কোনোদিন আমরা অর্জন করতে পারি, আপনি ওয়ান অফ দ্য পাইওনিয়ার হিসেবে থাকবেন যে আপনার এই কথাগুলা মানে থ্যাংক ইউ ইব্রাহিম ভাই। ছড়িয়ে গেল। আসলে আমি কিন্তু খুবই আশাবাদী, কারণ দেখেন এখানে আপনি আছেন, তাহের ভাই আছে, নাজমুল ভাই আছে, এই ডায়াসপোরার 3টা নামকরা সাংবাদিক যাদের ইনফ্লুয়েন্স আছে, এবং ইনফ্লুয়েন্স বাংলাদেশের ডায়াসপোরার সারা দুনিয়ার মানুষ কিন্তু আপনাদের কথা শুনে ফলো করে। আপনারা এই ব্যাপারটাকে ইম্পর্টেন্স দিচ্ছেন, আপনারা মানে পলিটিক্যাল আলাপ, আপনারা ইকোনমিক্স আলাপ, তার পাশাপাশি কিন্তু আমাদের মতন মানুষদেরকে ডাকছেন এই কথা বলার জন্য। এটা কিন্তু একটা আমি বলবো যে একটা বিগ শিফট, এবং আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। Thank you so much. So আমরা in future we are hopefully this year we are going to organize something which is to create the awareness about our food and culture and healthy lifestyle. আমি এটা তো তাহের আপনার সাথে গত 1 বছর থেকে কথা বলতেছিলাম, You'll be আপনি তো part of it. আচ্ছা, খালি ঠিক কথা আছে, বলেন আর এটা- চেঞ্জ করেন। এটা Let's do it. ওকে। সো এখন অন্য একটা Let's do বিষয় it. আলোচনা। থ্যাংক ইউ আতিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এটা আমরা কন্টিনিউ অনেক করবো এই ধন্যবাদ। ডিসকাশন। অনেক ভালো থাকবেন সবাই। জি, আপনিও থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে যাচ্ছি একটা বিষয় আলোচনা করার জন্য। প্রফেসর জি। ইউনূস সাহেব আজকে দেখলাম নতুন কাজে, ওনার আগের সেই পুরনো কাজে ফিরে গিয়েছেন এবং উনি সরকারের প্রধান ছিলেন। অবস্থাটা এমন মনে হচ্ছে যে উনি সাধারণ যেভাবে ছিলেন এভাবেই আছেন এবং এভাবেই তার কাজ উনি করে যাচ্ছেন। তিনি কয়েকদিন আগে যে বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন, এটা যেন এর কোনো ছোঁয়াই নাই। এবং এটা আসলে আমরা দেখেছি যে কোনো অফিসেও যদি কেউ কাজ করে, যখন উনি বিদায় হন, তার একটা বিদায় সংবর্ধনা হয়। তাকে আমরা আগে স্কুলের হেডমাস্টারদের যখন বিদায় হতো তখন ছাতি দেওয়া হতো, জায়নামাজ দেওয়া হতো, একটা তসবিহ দেওয়া হতো, এরকম একটা কালচার আমরা দেখেছি। বাট উনি যাওয়ার সময় আমার কাছে মনে হলো একদম মানে যে হাতে উনি এসেছিলেন সেরকম যেন নিঃস্ব হাতে বা রিক্ত হাতে উনি ফিরে গেলেন, এরকম একটা অবস্থা। এটা কি আপনার কাছে, আপনার চোখে পড়েছে ব্যাপারটি? হ্যাঁ, ধন্যবাদ। এটা চোখে পড়েছে, এবং আমার কাছে আবু তাহের অপ্রত্যাশিত না কেন আমি বলি আমাদের এই দেশটাকে, আমাদের সমাজটাকে, আমরা একজন রাজনৈতিক কর্মী, সংবাদপত্রের কর্মী বা সংবাদপত্রের মানুষ আমরা জানি ডক্টর ইউনূস সাহেবের তো কোনো রাজনৈতিক দল নাই। উনি ব্যক্তি হিসাবে একটা সংকটের সময় তাকে নিয়ে আসা হয়েছিল, তিনি তো আসেন নাই, এবং তিনি অনেক কাজ করেছেন, অনেক কাজ করতে পারেন নাই, কিন্তু জায়গাটা রাজনীতির। আপনি যদি লক্ষ্য করেন মানে পেছনে ফিরেন, আজকে জেনারেল উসমানীকে কেউ স্মরণ করে না কেন? তার মানুষ নাই, তার দল ছিল না, তিনি সেইভাবে এখন যত ভালো কাজ করেন ইতিহাস, আমি আমার মা বাপের কথা লিখতেই শেষ, আমি আমার খালাফুপুর কথা লিখতেই শেষ, উসমানী সাহেবের কথা বলার সময় নাই। একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে আমরা থাকি, আমরা ব্যক্তিগতভাবে অনেকেই তার অনুরাগী, তার কাজের ব্যাপ্তি আমরা জানি, এবং আপনি যদি ফিরে যান মানে 24শে জুলাই অগাস্টে, তখন আপনার দেশের মানে কি হতো, ধরে নেই আমরা শেখ হাসিনা চলে গেছেন, এই উপরটা ডক্টর ইউনূস নাই, তখন কে আসতেন? মানে ওখানে কি আপনারা আমাদের নিয়ে যাওয়া হইতো, বা সেনাবাহিনী আসলে আমরা খুশি হইতাম, অথবা মানে বিএনপির একজন আসলে খুশি হইতাম, তো অথবা জামাতের একজন ক্ষমতা দখল করতেছে খুশি হইতাম, অথবা যে সমস্ত ছাত্ররা আন্দোলন করছে তাদের মধ্যে একজন দাঁড়িয়ে যে আমি বিপ্লবী সরকার গঠন করতাম, সেই দিকে গেলে খুশি হইতাম। এইসব না করে একটা আমাদের রাষ্ট্র কাঠামোর মধ্যে আমরা বলা হলো যে একজন মানুষকে আনি যাকে তখনকার মনে করা হলো সবচেয়ে গ্রহণযোগ্য মানুষ, এবং সেই ক্ষেত্রে মানে অনেকটা অসুস্থ অবস্থায় তিনি, আমরা জানি ফ্রান্সে ছিলেন, সেখান থেকে আসলেন। হ্যাঁ, তার প্রতি অনেক প্রত্যাশা ছিল মানুষের, এই প্রত্যাশা
তিনি পূরণ করতে পারেন নাই। আমি শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি না, সেই উপদেষ্টা পরিষদে যারা যোগ দিলেন সেখানে তো মানে অনেক উল্লেখযোগ্য মানুষজন ছিলেন। শুনেন, আমরা রাজনৈতিক কারণে যে কেউ আপনারা এক সমালোচনা করতে পারি, আমি মানে উড়িয়ে দিতে পারি, আমরা নানান ট্যাগ দিয়ে, কিন্তু যারা প্রত্যেকেই ছিলেন তারা একটা যোগ্যতা বলে এখানে ছিল। এখানে এই সমস্ত যোগ্য মানুষ, তারা 1.5 বছরের মতো দেশটা পরিচালনা করলেন। এই দেশের যখন একটা মানে প্রতিষ্ঠিত শাসন কাঠামো ভেঙে পড়ে বা চলে যায়, সেখানে যে এনার্কি সৃষ্টি হয়, এই উত্তপ্ত আগুনে দাঁড়িয়ে মানে ডক্টর ইউনূস, যেখানে সেনাবাহিনীরও প্রচন্ড সমর্থন তার প্রতি ছিল না, পুলিশ এর আগেই ধ্বংস হয়ে গেছে। আপনি যদি দেখেন সমস্ত দেশের ফেব্রিক্সটা নষ্ট হয়ে গেছে 24 সালের, এবং সেটা এখনো মানে পুনরুদ্ধার হয় নাই। এখন এর মধ্যে তারা কাজ করতে গিয়ে, যেহেতু এটা রাজনৈতিক কাজ করতে গিয়ে সব কাজ ভালো করেছেন, আমি সেই সাফাই দিচ্ছি না, কিন্তু সেই মুহূর্তে যদি আমরা দেখি যে একটা ঐতিহাসিক সংকটের সময় তিনি রাষ্ট্র ক্ষমতার হাল ধরলেন বা তাকে ধরিয়ে দেওয়া হলো, কিন্তু তার বিদায়ের বেলায় একটা বিদায় সঙ্গীত তো বাজবে তাকে, এবং তিনি এসে জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিলেন। যাওয়ার সময় তিনি তার জাতির উদ্দেশ্যে বা জাতীয়ভাবে তার একটা বক্তব্য শোনার হয়তো সুযোগ ছিল, অথবা তাকে যারা নিয়ে আসছিলেন তিনি তো বলেছিলেন যে এই জনগণের ডাকে আমরা আসছি, যে রাজনৈতিক পরিবর্তন, এবং তিনি নির্বাচনের মতো একটা কঠিন নির্বাচন, এবং আমরা জানি নির্বাচনের আগের দিন পর্যন্ত নানা মহল থেকে বলা হয়েছে, আমরাও অনেকেই সন্দেহ প্রকাশ করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে নির্বাচন করা সম্ভব না, তিনি নির্বাচন করবেন না, তিনি ক্ষমতায় থেকে যেতে চান। এইসব কিছুর পরে যখন নির্বাচন সুষ্ঠু, এখন পর্যন্ত বলা হচ্ছে যে বাংলাদেশের যত নির্বাচন হয়েছে সবচেয়ে ভালো নির্বাচন এটা হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে তার প্রস্থানটা বর্ণাঢ্য হতে পারত, কিন্তু আমরা যে মানুষকে যখন প্রয়োজন তাকে কাজে লাগাই, কিন্তু যে মানুষের প্রয়োজন শেষ হয়ে যায় তখন নানাভাবে তাকে আক্রমণ করতে মজা পাই। কিন্তু কিছু ভালো কাজকেও যদি স্বীকৃতি দেওয়া হতো, এটা ব্যক্তি ইউনূসের কিছু আসে যায় না। উনি বাংলাদেশের উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের আগেও আন্তর্জাতিক অঙ্গনে একজন মানুষ যা কিছু পাওয়ার তার বেশি তিনি পেয়েছেন। তিনি আন্তর্জাতিকভাবে মানে যত ধরনের সম্মান সেগুলা পেয়েছেন, কিন্তু আমরা জাতি হিসেবে একটা অনুকরণীয় দৃষ্টান্ত রাখতে পারতাম। তার রাজনৈতিক সমালোচনা হবেই, রাজনীতি যখন করবেন, দেশ পরিচালনা করতে আসছেন, এটা সমালোচনার বাইরে হবে না, এটা দেখেই তিনি আসছেন। আমি মনে করতে পারতাম যেটা বর্ণাঢ্য হতে পারতো আর একটু, সেই দিক থেকে মানুষ আরো জানতে পারতো। তার যদি সমালোচনা করা হয় সেই ক্ষেত্রে সমালোচনা হতে পারতো। তিনি আগের কাজে ফিরে যাবেন, তিনি তো ফিরেই যাবেন, তিনি একজন 80 বছরের কাছাকাছি মানুষ, বেশি মানুষ, তার একটা অবসরেরই সময়, এখন তো আর তিনি কাজের সময় না, কিন্তু তার কাছ থেকে হয়তো এই ধরনের মানুষ অনুপ্রাণিত হতো। আবু তাহের সাহেব, আমরা আপনার যারা যে আমরাও আজকে অবসর সময় চলে আসতেছে, আমরাও তো চাই না যে আপনি সাংবাদিকতা থেকে যখন আপনার প্রতিষ্ঠান থেকে যাবেন একটা দায়িত্ব থেকে, তখন কেউ আমাদের একটা প্রশংসা বাক্য শোনাক, এটা আমার জন্য জরুরি না হলে অন্যদের শুনতে ভালো লাগবে। তো সেই কথাই আমি বলতেছিলাম। জি, ধন্যবাদ আপনাকে এই প্রসঙ্গটা নিয়ে আসার জন্য। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সময় শেষ হয়ে গেল, বাট দর্শক আপনাদের আবার জানাই দিই যে নিউ ইয়র্ক সহ আশপাশের এলাকায় প্রচন্ড আপনার তুষারঝড় চলছে, এবং এটা কালকে পর্যন্ত চলবে। স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, এটা হলো যে আপনার এবং পাবলিক স্কুল যেটা স্নোডে ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি এলাকায় আপনার 20 থেকে 26 ইঞ্চি পর্যন্ত স্নো পড়তে পারে। নিউ ইয়র্ক সিটি অফিস আদালত এগুলো সীমিত পরিসরে চলবে। সো আপনারা সবাই সতর্ক থাকবেন, বিশেষ প্রয়োজন না হলে বের হওয়ার প্রয়োজন নেই, এবং রাত্রে আজকে হিমাঙ্কের নিচে চলে যেতে পারে আপনার তাপমাত্রা। তো সব ব্যাপার নিয়ে আপনারা সতর্ক থাকবেন। আপনাদের কারো যদি কোনো সমস্যা হয় 311 অথবা 911 কল করবেন। আজকে এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।